হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসা। আমার ব্রাইড অস্মিতাকে সাজাতে গিয়ে কেমন কি এনভায়রনমেন্ট ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এসেছি। আজকে শুধু আমি ওকে সাজাতে গিয়ে কেমন কি এনভায়রনমেন্ট ছিল তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ভাবছো ইম্পর্টেন্ট ডিটেলসটা কি? আচ্ছা বলছি, ব্যাপারটা হলো একটা ব্রাইডকে আমরা প্রত্যেকজন মেকআপ আর্টিস্টই সাজাই তো, কিন্তু আজকাল একটা মেকআপ আর্টিস্ট যখন ভিডিও দেয় তখন এই মেকআপ আর্টিস্টকেই জাজ করার জন্য আরও 100 জন মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে যায়, কারণ আজকাল মেকআপ আর্টিস্টের অভাব নেই। হয়তোবা আমার এই ভিডিওটা যারা দেখছো তারা আমার থেকে সিনিয়র হতে পারো বা জুনিয়র, কিন্তু সবাই এখানে জাজ করার জন্য এসেছো এবং কিছু কিছু আছে যারা শেখার জন্য এসছো। তো যারা শেখার জন্য এসছো তাদের আমি কিছু ডিটেলস বলে দিতে চাইছি। আজকাল মেকআপ ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ মেকআপ আর্টিস্ট হয়ে গেছে যার জন্য মেকআপ করলে 100 জন মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে যায় ওকে কোশ্চেন করার জন্য। কি কোশ্চেন? সেটা হলো, যখন আমরা স্টুডিওতে সাজাই এমন অনেক কিছু ব্যাপার আছে যেগুলোর জন্য একটা মেকআপ খুবই সুন্দর দেখায়, একটা মেয়েকে যখন সাজায় তখন খুবই সুন্দর দেখায়, কিন্তু ওই মেকআপ আর্টিস্টটি যখন গিয়ে কোনো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে তখন ওই মেকআপ আর্টিস্টের সব কিছু যদি উপকরণ না থাকে তাহলে কিন্তু ওই ব্রাইডকে দেখতে ভালো লাগবে না। কারণ একটা ব্রাইড যখন বুক করে তার স্টুডিওতে কি কাজ করেছে সেই কাজগুলো দেখেই তাকে বুক করে। রিয়েল ক্লায়েন্ট কিন্তু খুবই কম দেখে, আর যারা রিয়েল ক্লায়েন্ট দেখে তারা শুধু সুন্দর ফটোগ্রাফার যারা ফটো তুলেছে সেগুলো দেখেই তুলে। আর আজকাল তো এখন ব্লগ আছে, গিয়ে ব্লগ করছে মেকআপ আর্টিস্টরা, সেগুলো দেখে এবং কাজ দেখে অনেক কিছু। তো একটা মেকআপ আর্টিস্ট যখন স্টুডিওতে কাজ করে বা মডেলকে সাজায় তখন অনেকগুলো কথা মাথায় রাখতে হয়। যেমন ধরো লাইটিং একটা মেকআপকে ফুটিয়ে তোলার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। লাইটিং যদি ঠিক না থাকে তাহলে সুন্দর করে সাজালেও কোনো ভালো হয় না দেখতে ওকে। এরপর আছে মেকআপ প্রোডাক্ট, প্লাস প্রোডাক্ট থেকেও বেশি আমি মনে করি ও প্রেজেন্টেশন কেমন করে দিয়েছে মেকআপটা ফুটিয়ে তোলার জন্য। এরপর আছে ফ্লাওয়ারের ব্যাপার, এরপর আছে ড্রেসের ব্যাপার, তেমনি অনেক কিছু ব্যাপার আছে। তারপর আছে ব্যাকগ্রাউন্ডের ব্যাপার, যে পেছনে ব্যাকগ্রাউন্ড কেমন রেখেছে ও মেকআপ আর্টিস্ট। তো এমন অনেকগুলো ব্যাপার আছে। তুমি ভাবোই না যে একজন মেকআপ আর্টিস্ট যদি তার ব্যাকগ্রাউন্ড না ঠিক থাকে, তার লাইটিং ঠিক না থাকে, তার ড্রেস ঠিক না থাকে, তাহলে যদি যতই ভালো সাজাক না কেন, যদি কাউকে সাজায় তাহলে ভালো লাগবে কি? ভালো লাগবে না তো। এবং ওই মেকআপ আর্টিস্টটি যদি তার সম্পূর্ণ সামগ্রী নিয়ে সব যেগুলো বলেছে সেগুলো নিয়ে সাজায় তাহলে দেখো কত ভালো লাগবে। তোমরা নিজের চোখেই দেখো না কেন, প্রচুর আছে সোশ্যাল মিডিয়াতে যারা তুমি দেখবে দেখতে কত ভালো লাগে, ড্রাই আইস থেকে নিয়ে তেমন ব্যাকগ্রাউন্ড, লাইটিং, ফটোগ্রাফার, তেমনি আরও অনেক কিছু। তারপরেই কিন্তু একটা মেকআপ আর্টিস্ট পুরোপুরি তার প্রেজেন্টেশনটা দেয়, তেমনি কাজটা ফুটেও ওঠে। কিন্তু ওই মেকআপ আর্টিস্ট যখন অ্যাজ এ ফ্রিল্যান্সার কোনো এমন জায়গায় যায় যেইখানে তার কিছুই তার মন মতো পায় না, তখন কিন্তু ওই মেকআপ আর্টিস্টের উপর সবাই প্রশ্ন করতে এসে পড়ে। যেমন ভাবো, এই যে আমি সাজাচ্ছি আমার এই ব্রাইডটাকে, তোমরা জানো সেই ব্রাইডটার আমি এত গরমের মধ্যে সাজাচ্ছিলাম, এমনকি এসি ছিল, কিন্তু হোটেলে বলছিল যে এসির নাকি লাইন ভালো না, তাই এসি চালাতে পারিনি। তোমরা ভাবো এত গরমের মধ্যে যখন আমি এসি ছাড়া সাজাচ্ছি তখন ব্রাইডের কী অবস্থা, কেমন ঘাম। যতই ওয়াটারপ্রুফ হোক না কেন, আমরা সবাই জানি ওয়াটারপ্রুফ ভেতর থেকে যখন সোয়েট হয় বা গরমটা হয় ওয়েদারটা, তখন কিন্তু এই ওয়াটারপ্রুফ মেকআপ যতই দামি প্রোডাক্ট হয় না হোক না কেন তাও কিন্তু ধরে রাখতে পারে না। কিন্তু এটা বোঝার কোনো অন্য একটা মেকআপ আর্টিস্ট বুঝবে না, সেই আমাকে কোশ্চেন করতে চলে আসবে, এই মেকআপটা কিন্তু আরও একটু সাজাতে ভালো করে পারতে, আরও একটু ভালো সাজানো যেত, তেমনি অনেক কিছু। যাই হোক, আমি আর আমার ব্রাইড জানতো যে সেই পরিস্থিতিতে কিভাবে আমি সাজাচ্ছিলাম। এই
আমার হাজব্যান্ড পাখা করছিল, এইভাবে ওই আরেক জায়গা থেকে লাইনে এনেছিল, এনে ওর শাড়িটা আমি ভালো করে ড্রেপিং করছিলাম স্ট্রেটনার দিয়ে। তেমনি আরও অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে সমস্যার, কিন্তু এই সমস্যাগুলি কেউ ভাববে না, কারণ আমি মেকআপ আর্টিস্ট। আমার যেই পরিস্থিতি হোক না কেন আমার সুন্দর করে সাজাতে হবে। এবার ভাবো, একটা মেকআপ আর্টিস্টই যদি আরেকটা মেকআপ আর্টিস্টকে এরকম বলে, তাহলে আর কি বলা আছে? তাহলে তো এখন যেমন চলছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, মানে ভালো কিছু দেখানো, সে ভালো কিছুই দেখাও, যেটা সত্যি সেটাকে মাটি ঢালো। তো আমি এখানে তোমাদের যতজনই সাবস্ক্রাইবার আছে আমার, ততজনই সাবস্ক্রাইবারকে এটাই বলতে চাইবে, তোমরা এই কাজটায় নামবে, যে আমার প্রত্যেকটা এই পরিস্থিতি জেনেই কাজটা করতে হবে, যে এরকম গরমেও সাজাতে হবে, এরকম ব্রাইড দেরি করেও আসবে, ব্রাইডের বাড়ি থেকেও কথা শোনাবে, এমন তেমনি আরও এটসেট্রা এটসেট্রা। তো এই প্রত্যেকটা জিনিসই মাথায় রাখবে। কিন্তু আমার ওই দিনের ব্রাইডটা খুবই ভালো ছিল। আমাকে লোকেশান চেঞ্জ করতে হয়েছে, ওর লোকেশান আমাকে বলেছিল প্রথম যেই লোকেশানটা, সেই লোকেশানটায় ও আবার চেঞ্জ করেছে। এরপর বলছিল বাড়িতে গিয়ে সাজানোর কথা, সকালে আবার বলছিল যে দিদি আমি হোটেলে সাজবো। তেমনি অনেকবারই করে ওই লোকেশানটা চেঞ্জ করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও এতটাই ঘাবড়েছিল। কারণ কি, ওর হোটেলও ওই দিন চেঞ্জ করেছে, যে হোটেলে কারেন্ট, ওই যেই হোটেলটা বুক করেছিল ওই হোটেলটা কি হয়েছে, সমস্যা হয়েছিল বলে কারেন্ট নিয়ে, তাই আরেকটা হোটেলে বুক করেছে, সামনে আরেকটা হোটেলে। ভাগ্যিস ও পেয়েছিল, কারণ আমার থেকেও বেশি ওর ওই দিন বিয়ের ডেট ছিল, ওর দিনটা আর কিন্তু আসবে না। তাই আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, যে ও এত প্রবলেমে পড়েছে, তাই আমি আর নিজে থেকে আর প্রবলেম ওর বাড়াইনি। দেখতে পাচ্ছ ওর মুখে একদমই হাসি ছিল না, কারণ ও এতটাই ঘাবড়েছিল। কিন্তু আমি ওকে বলছিলাম তুমি একদমই ঘাবড়াবে না, আমি যতটুকু সম্ভব ততটুকু তোমাকে সাজাবো, ততটুকু তোমাকে করে দেব। কিন্তু ও বলছিল দিদি ছেড়ে দাও, তুমি যতটা কমে পারো ততটা কমে আমাকে করো, আমি বুঝতে পারছি। কিন্তু আমারও নিজের ভীষণ খারাপ লাগছিল যে আর দিনটা আসবে না ফিরে। এই দিনটা তো আর আসে না বারে বার। হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারি হতেই পারে, কিন্তু এই বিয়ের দিনটা তো আর আসবে না। তাই আমি ওকে বলছিলাম কিচ্ছু ব্যাপার নেই, আমি তোমাকে যতটা সম্ভব ততটা আমি সাজিয়ে দিচ্ছি। কিন্তু টাইমও খুব কম ছিল, তাই গ্যাস সব এসে পড়েছিল। তাই আমি বলছিলাম ঠিক আছে আমি করে দিচ্ছি, তুমি ঘাবড়াবে না। তো এভাবেই আমার ওর সাজানোটা চলছিল। হয়তো বা এই ভিডিওটা দেখে অনেকে অনেক কথা বলতে পারো কমেন্টসে এসে, কিন্তু আমি জানি আর ও জানে আমাদের কি পরিস্থিতিতে ওকে সাজাতে হয়েছিল। যাই হোক, তোমাদের সেটাই বলার যে আমার এই কাজ করা দেখো কিছু ফটো দিয়েছি, সেগুলো দেখে বোঝা যায় যে আমি কতটা কি প্রিপারেশন নিয়েছিলাম। হ্যাঁ, আমি যখন সাজাতে যাই তখন টোটালি একটু আলাদা হয়ে যায়, কারণ লাইটিং থেকে নিয়ে কিছুই সেই রকম পাই না। আর যে ক্লায়েন্টের বাড়িতে পাই সেই রকম করে আমার 100%-এর উপরই দিতে ট্রাই করি। আর বেশিরভাগ ক্লায়েন্টের বাড়িতে তো গিয়ে শাড়ি পরানোর পর্যন্ত জায়গাটা পাওয়া যায় না, এতটা স্পেস ছোট থাকে, কিন্তু তা সত্ত্বেও কাজ করে কিন্তু আসতে হয়। তো যারা এরকম কমেন্টস করো, তারা কমেন্টস করার আগে একটা সেকেন্ড ভেবে নিও যে কি সিচুয়েশানে হয়তোবা করেছে। আর সবার কাজ তো সেম হয় না, হয়তোবা যে যারা এরকম কমেন্টস করো তাদের কাজ খুবই ভালো, তারা অনেক বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছো ইন্ডাস্ট্রিতে। তা বলে যারা এখনও করতে পারেনি, ট্রাই করছে, তাদের গিয়ে এরকম কমেন্টস করো না। আচ্ছা যাই হোক, আমি অনেকগুলোই কথা আজকের এই ভিডিওতে বলে দিয়েছি। আমার এই ভিডিওতে কথা বলা কাউকে হার্ট করা একদমই নয়, আমি শুধু এখানে বলেছি যে আমি অনেক দেখি, তাই আজকের ভিডিওটা এই ব্যাপারটা নিয়ে করেছি। আশা করি তোমাদের যা বোঝাতে চেয়েছি তা তোমরা বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তারা আবারও একবার দেখে নিও, দেখে বুঝে নিও। তো যাই হোক, তোমরা এনজয় করো এই ভিডিওটা, আর সবাই কমেন্টসে লিখে দিও যে কেমন লেগেছে ওকে এই সিচুয়েশনে সাজাতে পেরেছি আমি। সেটাই আমারও লাগছিল যে অনেকটা ভগবানের কৃপা আছে।
তো ও এইভাবেই মুড অফ করে রেখেছিল। তো আমি বলছিলাম একটু হাসো, তোমার এই দিনটা ভীষণ স্পেশাল দিন। তো এভাবে ওকে অনেক বলে একটু হাসাচ্ছিলাম। তো এভাবে করে ও বলছিল যে ও একদম এইভাবেই কলকাতা চায়। তো ওর একটাই রিকোয়েস্ট ছিল যে এরকম কলকা চায়। তো আমি ওকে এরকম করেই কলকাটা দিয়েছি এবং ও আমাকে একেও দেখিয়েছিল ও আমাকে যখন মেসেজ করেছিল। তো এরপর ওকে আমি প্লেসটা চেঞ্জ করেছি করে গিয়ে, কারণ আয়নাও ছিল না সামনে, দেখতে পাচ্ছ ভিডিও যে কিভাবে গিয়ে আমি দাঁড়াতেও পারছিলাম না ঠিক করে। তো এইভাবে করেই আমি হেয়ারটা করেছি। জানি মানে ওই দিনটা ভাবলেও আমার মনে হয় যে কী সিচুয়েশানে আমি করেছি। কিন্তু আমার এটাই খারাপ লাগছিল, ওর লাস্ট ভিডিওটাও ভালো করে নিতে পারিনি, কারণ ওর জুয়েলারি ওর বাড়ি থেকে কেউ আনিনি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল। আর ওর লোকেশান থেকে অনেক দূরে ছিল। আমার আসতে আসতে পুরো রাত্রি 10:30টার উপর বেজে গিয়েছিল বাড়িতে আসার টাইম। তো তাই আমি আর বেশি লেট করলে হয়তো বা আস্তে আস্তে আমার 12টাও বেজে যেত। তো আমি যেহেতু আমার ছোট্ট বেবি আছে, তাই আমি এতটা লেট করতে পারিনি, নয়তো ওকে জুয়েলারি সব পরিয়ে আসতাম। কিছু জুয়েলারি যেগুলো ছিল সেগুলো আমি পরিয়ে এসেছি। আর মেয়েটা এতটাই ভালো ছিল, আমি আর কি বলবো। এবং ও আমাকে আসার সময় বারবার রিকোয়েস্ট করছিল যে দিদি খেয়ে যাও, তোমাকে না খাইয়ে দেবো না। তো আমি ওর রিকোয়েস্টটা আমি রাখতে পারিনি। তো যাই হোক, ও ভালো থাকুক, ওর আসছে জীবন যেন খুবই ভালো থাকে সেটা বলে আমার ওইখান থেকে আসা। এবং ও আমার মাঝখানে এসেও আমাদের মিষ্টিও দিয়েছিল, মিষ্টি খাওয়ার জন্য। তো যে মিষ্টিটা খেয়েই লাস্টে আমি চলে এসেছি। তো তোমরাও জানিও যে ওর ফ্লাওয়ার বানটা কেমন লাগলো তোমাদের কাছে। আর ওর লুকসটাও আমি এতটুকু সময়ে, খুবই অল্প সময় ছিল, আমি বলতে পারছি না যে কতটা সময় ছিল, কারণ টাইমটা আমার দেখা হয়নি। কারণ 1.5 ঘন্টায় আমি মনে হয়েছিল যে 1.5 ঘন্টাই আমি সাজিয়েছি ওকে। তো আমি যেহেতু প্রপার টাইমটা আমি এখনও বলতে পারছি না, তাই আমি তোমাদের বলতে চাইছিলাম না। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে কেমন লেগেছে ওর সাজটা। চলো টাটা, সবাই ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড কমেন্টস দিয়ে দিও। টাটা।